প্রিয় ছাত্রছাত্রীরা, কি দেখতে পাচ্ছ? বলবে এক মগ জল। আজকের ভিডিওটা একটু আলাদাভাবে শুরু হচ্ছে, তাই না? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা একটা খুব সহজ এবং খুব পরিচিত একটা এক্সপেরিমেন্ট দিয়ে ক্লাসটি শুরু করব। আমার কাছে এক মগ জল আছে, তার সাথে আছে একটা চীনামাটির কাপ আর একটা ছোট্ট স্ক্রু। হ্যাঁ না, চলো একটা এক্সপেরিমেন্ট করা যাক। তরলে পদার্থের ভাষণ সংক্রান্ত একটা এক্সপেরিমেন্ট। আমি এই ছোট্ট স্ক্রুটিকে এই মগের জলের মধ্যে ফেলে দেবো। কী হবে তোমরা প্রত্যেকেই জানো কী হবে, তাও একবার করে দেখা যাক। হ্যাঁ না, চলো। জলের তলায় তলিয়ে গেল। অবশ্যই পৃথিবী এই স্ক্রুটাকে নিচের দিকে টানছে, যেটাকে আমরা অভিকর্ষ বল বলি। সেই বলের কারণে স্ক্রুটি জলের তলায় তলিয়ে গেল। তাহলে এই সেম জিনিসটি কি এই কাপটির জন্য হবে? হ্যাঁ না, এটা অবশ্যই স্ক্রুটির থেকে তো অনেক ভারী। চলো তাও একবার দেখা যাক। এই কি, তেমন তো কিছুই হলো না, এটা তো দিব্যি জলে ভাসছে। হ্যাঁ না, এই দিকতে লক্ষ্য করে যাক সাইড থেকে। এই দেখো, হ্যাঁ না, কি সুন্দর। কিন্তু এমনটা কেন হলো? স্ক্রুটি যেটা হালকা ছিল সেটা জলের তলায় তলিয়ে গেছে, অথচ তার থেকে অনেক ভারী একটা কাপ জলের উপরে ভাসছে। এমনটা কী করে হলো? আমি বলবো, তোমরা একবার এই ভিডিওটি পজ করো এবং কমেন্টে আমাকে উত্তরটা জানালে চলো দেখা যাক যে তোমরা সঠিক উত্তর দিয়েছো কিনা। যদি তোমরা উত্তরটা ভালো করে বুঝতে চাও, তাহলে তোমাদের প্রথমে জানতে হবে প্লবতা বলের ব্যাপারে এবং প্লবতা বল সংক্রান্ত আর্কিমিডিসের নীতির ব্যাপারে। কী এই প্লবতা বল এবং কে এই আর্কিমিডিস এবং কে তার নীতি, চলো বোঝা যাক। ধরে নাও এই যে ছবি চলে এসছে, তোমরা ঠিক যেমনটা দেখলে আমি ঠিক সেরকমটা ছবি আঁকার চেষ্টা করেছি। এই যে এই পাত্রটার মধ্যে জল আছে, আর আমি যে কথাগুলো বলবো এটা শুধুমাত্র জল নয়, যে কোনো তরলের ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র তরল নয়, যে কোনো প্রবাহী পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। প্রবাহী পদার্থ অর্থাৎ তরল বা গ্যাসীয়, দুটো পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। ধরো এই যে উপরে কাপ ছিল, হ্যাঁ না, এই কাপটাকে তুমি উপর থেকে ছেড়ে দিলে, কাপটি জলের মধ্যে ডুবে গেল বা যে কোনো তরলের মধ্যে ডুবে গেল। এইবারে দেখা যাচ্ছে যে কাপটি ভেসে আছে এখানে, তাই না? এইবারে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কাপটি ভেসে আছে কী করে? কাপটিকে পৃথিবী নিচের দিকে আকর্ষণ করছে। হ্যাঁ না, আমরা জানি পৃথিবী তার আশেপাশে থাকা প্রত্যেকটি বস্তুকে নিচের দিকে আকর্ষণ করে। তো সাপোজ আমাদের এই যে কাপটি আছে, এই কাপটির ভর যদি এম হয়, তাহলে এই কাপটিকে পৃথিবী নিচের দিকে আকর্ষণ করবে। হ্যাঁ না, কতটা বল দিয়ে? যদি কাপটির ভর আমাদের এম হয়, তাহলে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করবে তার মান হবে এম ইন্টু জি, যেখানে জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এইবারে এই বলটা প্রয়োগ করা সত্ত্বেও কাপটি নিচের দিকে ডুবে যাচ্ছে না, বরঞ্চ ভেসে আসে। তার অর্থ নিশ্চয়ই এই কাপটির উপর কেউ ঊর্ধ্বমুখী কোনো বল প্রয়োগ করেছে। আর যেহেতু কাপটি ভেসে আছে, কাপটি স্থির আছে, তার মানে হচ্ছে এই ঊর্ধ্বমুখী বল পৃথিবীর অভিকর্ষ বলকে প্রশমিত করছে। অর্থাৎ এই যে ঊর্ধ্বমুখী বল পৃথিবীর অভিকর্ষ বলের সঙ্গে সমান, দুটো বলের যোগফল তাই 0, এবং কাপটি এখানে স্থির আছে। হ্যাঁ কি না? এই যে ঊর্ধ্বমুখী বল যেটা আমাদের জল কাপের উপর প্রয়োগ করছে, এই ঊর্ধ্বমুখী বলকে বলা হয় প্লবতা বল বা বয়েন্ট ফোর্স। এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব। আর এটা এমন নয় যে শুধুমাত্র জল প্রয়োগ করছে, প্রকৃতির যে কোনো তরল পদার্থ কিংবা যে কোনো গ্যাসীয় পদার্থ, ওই পদার্থে নিমজ্জিত থাকা যে কোনো বস্তুর উপর এই ধরনের একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে থাকে। গ্যাসীয় পদার্থ এই বল প্রয়োগ করে। আশা করি তোমরা হিলিয়াম বেলুনের ব্যাপারে পড়েছো বা হাইড্রোজেন বেলুনের ব্যাপারে পড়েছো, হ্যাঁ না, যেগুলো অত্যন্ত হালকা হয় বলে উপর দিকে উঠতে থাকে। ওই বেলুনগুলো উপর দিকে ওঠে কেন? পৃথিবী তো বেলুনগুলোকে নিচের দিকে টানছে, তা সত্ত্বেও বেলুনগুলো উপর দিকে এই কারণে ওঠে কারণ বাতাস বেলুনটির উপর একটা ঊর্ধ্বমুখী প্লবতা বল প্রয়োগ করে। তাহলে প্লবতা বল শুধুমাত্র তরল কিংবা জল প্রয়োগ করে না, যে কোনো
প্রবাহী পদার্থ প্রয়োগ করে, এবং মাথায় থাকে যেন প্লবতা বল সবসময় ঊর্ধ্বমুখী হয়, অর্থাৎ অভিকর্ষ বলের বিপরীতে। খেয়াল থাকবে। এইবারে আমরা এই প্লবতা বল সংক্রান্ত আর্কিমিডিসের নীতিটা বোঝার চেষ্টা করব। তার আগে প্লবতা বলের যদি সংজ্ঞা তোমরা লিখতে চাও তাহলে তোমরা এরকম লিখে দেবে যে প্লবতা বল হলো কোনো প্রবাহী পদার্থ কি কি, সেটা তরলও হতে পারে বা গ্যাসীয় পদার্থ হতে পারে। প্রবাহী পদার্থ দ্বারা ওই পদার্থে নিমজ্জিত, ওই পদার্থে ডুবে থাকা নিমজ্জিত বস্তুর ওপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী, সবসময় প্লবতা বল ওপরের দিকে কাজ করবে, ঊর্ধ্বমুখী ঘাত বল। ঠিক আছে, এইবারে আমরা এটুকু তো জানতে পারলাম যে প্লবতা বলের জন্য আমাদের কাপটি ভেসে আছে আর প্লবতা বল উপরের দিকে কাজ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্লবতা বল সংক্রান্ত আর্কিমিডিসের নীতিটা কি। দেখো, আমি যে আরেকটা যে এক্সাম্পল দিয়েছিলাম, যেখানে একটা, এই এটা লক্ষ্য করো, যেখানে একটা পিন, এই পিনটিকে যখন জলে ফেলা হচ্ছিল তখন পিনটি দেখা যাচ্ছিল পিনটি জলের মধ্যে ডুবে যাচ্ছে। তার মানে প্রশ্ন আসতে পারে কি পিনটির উপর এই তরলটি ঊর্ধ্বমুখী প্লবতা বল প্রয়োগ করেনি? উত্তর হবে এখানেও তরলটি ঊর্ধ্বমুখী প্লবতা বল প্রয়োগ করেছে। কিন্তু যেহেতু এখানে আমাদের পিনটি ডুবে যাচ্ছে, এর অর্থ হচ্ছে এই ক্ষেত্রে তরলটি উপরের দিকে যে প্লবতা বলটি প্রয়োগ করেছে এই পিনটির উপর, সেই প্লবতা বলের মানটি অভিকর্ষ বলের থেকে কম। এটাই একমাত্র ব্যাখ্যা হতে পারে, হ্যাঁ না, যে এখানে যেহেতু অভিকর্ষ বল বেশি তাই এটা ডুবে যাচ্ছে। কিন্তু আমরা বুঝবো কী করে কোন ক্ষেত্রে প্লবতা বলের মান বেশি হবে, কোন ক্ষেত্রে প্লবতা বলের মান কী হবে? বা এই প্রশ্নটার উত্তর দাও যে কেনই বা পিনের ক্ষেত্রে প্লবতা বলের মান কম হলো এবং কাপটির ক্ষেত্রে প্লবতা বলের মান বেশি হলো। এই প্রশ্নের উত্তর জানতে গেলে তোমাদের আর্কিমিডিসের নীতিটা একটু বুঝতে হবে। আর্কিমিডিস সেই দার্শনিক ছিলেন বা সেই বিজ্ঞানী ছিলেন যিনি প্রবাহী পদার্থে নিমজ্জিত কোনো বস্তুর উপর কী পরিমাণ প্লবতা বল কাজ করবে তার মান নির্ণয়ের উপায়টি আমাদের বলেছিলেন। কী সেই নীতি, চলো একবার বোঝা যাক। দেখো, আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাচ্ছি। ধরো এই যে এইখানে আমাদের কাপটি আগে জলের বাইরে ছিল না, এবার ধরো কাপটিকে তুমি জলের মধ্যে ফেলে দিলে। এই যে কাপটি জলের মধ্যে এখন যে জায়গাটি দখল করে আছে, এই জায়গায় আগে কী ছিল? এই জায়গায় তো আগে জল ছিল না, এখন কাপটি সেই জায়গা দখল করেছে। তাহলে এদিকে লক্ষ্য করো, এই ছবিটা লক্ষ্য করো, এই কাপটিকে যখন জলে ফেলা হলো তখন কাপটি জলের মধ্যে কিছুটা জায়গা দখল করলো। আমি ওই জায়গাটাকে এখানে মার্ক করে দিয়েছি, আশা করি দেখতে পাচ্ছ তোমরা। এইবারে ভাবো, আমি কাপটিকে জলে ফেলার ঠিক আগের মুহূর্তের কথা বলছি। কাপটিকে এখনও জলে ফেলা হয়নি, কাপটি যে জায়গা দখল করবে জলে ফেলা হলে এই জায়গায় এখন জল আছে। আপাতত এই জলটার কথা ভাবো, এই যে জলটা আছে এটি স্থির আছে অবশ্যই। এখানে আমরা স্থির তরল নিয়ে আলোচনা করছি। তাহলে শুধুমাত্র জলের এই পোর্শনটাকে লক্ষ্য করো, যে পোর্শনে জলটাকে সরিয়ে একটু পরে কাপ এই জায়গাটা দখল করে নেবে। এই যে এইখানে যে জলটি আছে বা এখানে যে তরলটি আছে, এই তরলটির কিছু না কিছু ভর আছে অবশ্যই। এই যে এই তরলটির ভরের জন্য এই তরলটিকে পৃথিবী নিচের দিকে আকর্ষণ করবে, ঠিক কি ভুল? এই তরলটির যে ভর আছে তার জন্য পৃথিবী নিচের দিকে একে আকর্ষণ করবে। ধরো আমি বললাম এই যে এইখানে যে তরলটি আছে, এই তরলের ভর হচ্ছে ক্যাপিটাল এম। লক্ষ্য করে এখানে স্মল এম দ্বারা আমি বস্তুর ভরটাকে বুঝিয়েছিলাম, এখানে ক্যাপিটাল এম হচ্ছে তরলের ভর। আমি এখানে পাশে লিখে দিচ্ছি, ক্যাপিটাল এম হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ভর।
অপসারিত কেন বললাম, কারণ একটু পরে যখন বস্তুটা এখানে নেমে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হবে তখন জল তখন এই বস্তুটি ঠিক এই জায়গাটি দখল করবে, হ্যাঁ না, যে জায়গায় এই মুহূর্তে এই জলটি আছে। তাহলে এই জলটি তো বস্তুটা জলে ফেলার পর এই জলটি তো সরিয়ে যাবে না এখান থেকে, এই জায়গাটা বস্তু দখল করে নেবে। আর এই জায়গায় যে জল ছিল তার ভর বলছি ক্যাপিটাল এম। তাহলে এই জলটিকে পৃথিবী নিচের দিকে টানছে, কতটা বল দিয়ে টানছে, এমজি। তা সত্ত্বেও এই জলটি স্থির আছে, জলটি নিচের দিকে নেমে যাচ্ছে না, হ্যাঁ না, পাইপ তো নয় যে জলটি নিচের দিকে নেমে যাবে। এমনটা কেন, জলটি কেন নিজের জায়গায় স্থির আছে? তার কারণ হচ্ছে এই জলটিকে আশেপাশের যে জলটি আছে সেই জলটি এই জলটির উপর একটা বল প্রয়োগ করছে না, আশেপাশে যে জলগুলো আছে সেই জলগুলো এর উপর বল প্রয়োগ করছে চাপের কারণে, হ্যাঁ না, চারদিক থেকে বল প্রয়োগ করছে, চারদিক থেকে বল প্রয়োগ করছে। দেখা যায় যে আশেপাশের যে জলটি আছে, আশেপাশের যে জল আছে সেই জলটা এই অংশের জলের উপর যে বল প্রয়োগ করবে তার লব্ধি উপরের দিকে কাজ করে। এবার তোমরা হয়তো আমাকে জিজ্ঞাসা করবে আমি এত শিওর হয়ে বলছি কি করে যে উপরের দিকে বলটি কাজ করবে? হ্যাঁ, আমি বলতে পারি, তার কারণ আমি একটি সিম্পল লজিক লাগাচ্ছি। এই জলটিকে পৃথিবী যদি নিচের দিকে টানে, তা সত্ত্বেও এই জলটি নিচের দিকে যাচ্ছে না। তার মানে কি, এই অভিকর্ষ বল যেটা এই জলের উপর কাজ করছে, এই অভিকর্ষ বলকে প্রশমিত করার জন্য উপরের দিকে আর একটা বল অবশ্যই আছে, আর সেই বলটা কে প্রয়োগ করবে? আশেপাশের জলটি। তাহলে আশেপাশের জল যে চাপজনিত বল প্রয়োগ করছে আমাদের এই অংশের বলের উপর, সেই সমস্ত বলের যোগফল উপরের দিকে কাজ করছে, আর এই ঊর্ধ্বমুখী বলটি এই নিচের বলকে প্রশমিত করছে। তাহলে বলতে পারি এই ঊর্ধ্বমুখী বলের মানও হবে এম ইন্টু জি, হ্যাঁ না। এই জলটিকে পৃথিবী যে বল দিয়ে টানছে যার মান হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু জি, আর এই যে পৃথিবীর আকর্ষণ বল, এই পৃথিবীর আকর্ষণ বলকে কী বলা হয়? কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে সেই আকর্ষণ বলকে কী বলা হয়? ওই বস্তুর ওজন। তাহলে আমি বলতে পারি এই যে এই অংশের জলটি যাকে একটু পরে এই কাপটি অপসারিত করবে, নিজের জায়গা থেকে সরিয়ে দেবে, এই জলটি ওজন যত, অর্থাৎ এই জলটিকে পৃথিবী যে পরিমাণ বল দিয়ে নিচের দিয়ে টানছে, আশেপাশে থাকা জল এই অংশের জলটিকে ঠিক ততটাই বল দিয়ে উপর দিয়ে ঠেলছে, তাই এর উপর মোট বল শূন্য এবং এর নিজের জায়গায় স্থির আছে। ঠিক আছে, অর্থাৎ এই অংশের জলটির উপর উপরের দিকে যে বলটি প্রযুক্ত হচ্ছে সেই বলটির মান এর ওজনের সঙ্গে সমান। ক্লিয়ার? এবার ভেবে দেখো, যদি তুমি এখানে কাপটি ছেড়ে দাও, এরপর কাপটি যখন এখানে ডুবে গেল, হ্যাঁ না, কাপটি যখন এখানে ডুবে গেল, তাহলে কাপটি এই জায়গাটি দখল করলো, হ্যাঁ না, এই জায়গাটি দখল করেছে। এইবারে ভাবো, কাপটি যখন এই জায়গাটি দখল করবে তার মানে কি আশেপাশের জলগুলি আগে যখন ঠেলছিল এখন কি ঠেলা কমিয়ে দেবে বাট ঠেলা বন্ধ করে দেবে? একদম না। আশেপাশের জলগুলি এই কাপটিকেও এখন সেই সমপরিমাণ বল দিয়েই ঠেলবে, যতটা বল দিয়ে আগে এই অংশে থাকা জলটাকে ঠেলছিল, বটে কিনা? হ্যাঁ না, অর্থাৎ এই যে আশেপাশের যে জলটি, এই জলটি কাপটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। কী পরিমাণ ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে? ঠিক ততটাই ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে যতটা বল এইখানে যখন জল ছিল সেই ততটা জলের উপর প্রয়োগ করছিল, আর তার মান কত? এম ইন্টু জি। তাহলে আমি বলতে পারি যে এখনও এই কাপটির উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বলের মান হবে এম ইন্টু জি। এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি। কি বোঝানোর চেষ্টা করছি, যে ধরো একটা বস্তুকে কোনো তরল বা কোনো গ্যাসীয় পদার্থ অর্থাৎ কোনো প্রবাহিতে নিমজ্জিত করা হলো, ঠিক আছে, তাহলে আমরা জানি যে ওই বস্তুর উপর তরল একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। আর্কিমিডিস বললেন যে এই বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বলের মান বস্তুটা যে পরিমাণ তরলকে অপসারণ করেছে তার ওজনের সঙ্গে সমান। বস্তুটা কতটা তরলকে অপসারণ করেছে তার ভর হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে ক্যাপিটাল এম ভরের কোনো বস্তুর ওজন কত না, ক্যাপিটাল এমের সঙ্গে জি গুণ করো, অভিকর্ষ ত্বরণ গুণ করো, তাহলে ওজন পেয়ে যাবে। আর আর্কিমিডিস এটাই বললেন যে বস্তু যতটা তরলকে অপসারণ করেছে যার ভর ক্যাপিটাল এম, ওই তরলের যা ওজন অর্থাৎ এম ইন্টু জি, ঠিক ততটাই বল বাকি তরল এই বস্তুর উপর প্রয়োগ করবে, অর্থাৎ প্লবতা বলের মান অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান। বুঝতে পেরেছি জিনিসটা? আমি একবার রিক্যাপ করে দিচ্ছি তোমাদেরকে, একবার সারমর্মটা বুঝিয়ে দিচ্ছি। দেখো,
বস্তুটা এখানে ডোবানোর আগে এখানে তরল ছিল, এই তরলটিকে পৃথিবী নিচের দিকে টানছিল কতটা বল দিয়ে, এই তরলের ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, হ্যাঁ না, যেটাকে আমরা গোদা বাংলায় বলি ওজন, অর্থাৎ এই বস্তুর ওজনের সমান বল দিয়ে একে পৃথিবী টানছিল। তাহলে একে নিজের জায়গায় ধরে রাখার জন্য বাকি তরলটি এর উপর সমান পরিমাণে বল প্রয়োগ করছিল, অর্থাৎ বাকি তরলটি এর উপর এর ওজনের সমান বল প্রয়োগ করছিল। এইবারে তরলটি সরে গেল বস্তুটা ডোবাতে, বস্তুটা চলে এলো তরলের জায়গায়, কিন্তু বাকি তরল কি এখন নিজেদের প্রয়োগ করা বল কমিয়ে দেবে? একদম না, বাকি তরলটা তো নিজের জায়গায় আসে না। তাহলে বাকি তরল একই পরিমাণ বল প্রয়োগ করবে। কতটা বল প্রয়োগ করবে? অপসারিত তরলের ওজনের সমান বল প্রয়োগ করবে, যেটা হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু জি। এটাই আর্কিমিডিস বললেন যে কোনো বস্তুকে যখন কোনো, আমি লিখে দিচ্ছি আর্কিমিডিস নীতিটি, আর্কিমিডিস নীতি লিখে দিচ্ছি যে কোনো বস্তুকে প্রবাহিতে নিমজ্জিত করা হলে, প্রবাহিতে নিমজ্জিত করা হলে মানে ডোবানো হলে, নিমজ্জিত করা হলে ওই বস্তু যে পরিমাণ তরলকে নিজের জায়গা থেকে সরিয়ে দেয় অর্থাৎ অপসারণ করে, হ্যাঁ না, যার ভর হচ্ছে ক্যাপিটাল এম, ওই বস্তুর উপর ওই তরলের যা ওজন, হ্যাঁ না, ক্যাপিটাল এম ভরে বস্তু ওজন কত? ক্যাপিটাল এম ইন্টু জি। তাহলে ওই বস্তুর উপর ওই অপসারিত তরলের ওজনের সমান প্লবত বল কাজ করে উপরের দিকে। এই যে দেখো প্লবত বলের মান অপসারিত তরলের যা ওজন তার সঙ্গে সমান। তাহলে আমি বলতে পারি যে পরিমাণ তরলকে অপসারণ করে বস্তুটির ওপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী প্লবতা বলের মান, ঊর্ধ্বমুখী প্লবতা বলের মান অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান, অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান। আশা করি বোঝাতে পারলাম, ওজনের সঙ্গে সমান। ক্লিয়ার? বস্তুটার উপর কতটা উপর দিয়ে বল প্রয়োগ করবে সেটা শুধুমাত্র নির্ভর করবে বস্তুটি যতটা তরলকে নিজের জায়গা থেকে সরিয়েছে সেই তরলের ওজনের মানে সেই তরলের উপর নির্ভর করবে। যদি বস্তু বেশি পরিমাণ তরলকে সরায়, অর্থাৎ অপসারিত তরলের ভর যদি বেশি হয়, এম এর মান যদি বেশি হয়, তাহলে এমজির মানও বেশি হবে, অর্থাৎ প্লবতা বলের মানও বেশি হবে। আর যদি বস্তু কম পরিমাণ তরলকে সরায় তাহলে তরলটার ভর কম হবে, অর্থাৎ ওজন কম হবে, তাই প্লবতা বলের মানও কম হবে। আশা করি এইবারে তোমরা ব্যাখ্যা করতে পারবে যে কেন কাপটি ভেসে রইল আর কেন পেরেকটি ডুবে গেল। কারণ দেখো এইখানে অবশ্যই আমাদের কাপটি বেশি ভারী নিঃসন্দেহে, কিন্তু দেখো কাপটি বেশি জায়গাও তো দখল করে আছে না। তাহলে কাপটি যে তরলটিকে সরাবে সেই তরলের ভর অনেক বেশি, কারণ অনেক বেশি জায়গা জুড়েও তরলটিকে অপসারণ করেছে। তাহলে যদি তরলের ভর অনেক বেশি হয় তাহলে আমি বলতে পারি না যে অপসারিত তরলের ওজনও বেশি হবে, অর্থাৎ এর উপর ঊর্ধ্বমুখী প্লবতা বলের মান অনেক বেশি হবে, তাই এটি উপরে ভেসে আছে। কিন্তু ওখানে যদি আমাদের এই ছোট্ট পেরেকটির কথা বলি, তাই ছোট্ট পেরেক এর আয়তন কম, জায়গা কম, তাহলে এই যে তরলটি সরাবে সেই তরলের আয়তন কম, তাহলে ভরটিও কম হবে, হ্যাঁ না। তাহলে ভরটি যদি কম হয় তাহলে এর উপর প্রযুক্ত ও অপসারিত তরলের ওজন যেহেতু কম, তাহলে এর উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী প্লবতা বলের মান কম হবে। এই জন্য এই তরলটিকে এই বস্তুটিকে এখানে ভাসিয়ে রাখার জন্যে যতটা বলের প্রয়োজন ছিল, যে বলটি এর ওজনের সঙ্গে সমান হতে হতো, কিন্তু অতটা বল এখানে নেই বা অতটা বল তরল দিতে পারছে না এর উপর, এই জন্যে এই আমাদের পেরেকটি নিচে ডুবে গেল। বুঝতে পারছি জিনিসটা? এই সেম কারণের জন্য কোনো লোহার রড, হ্যাঁ না, বা কোনো আমাদের কি বলতে পারি লোহার কোনো টুকরো জলের মধ্যে ভেসে যায়, জলের মধ্যে ডুবে যায়, কিন্তু ওখানে লোহার বিশাল বড় বড় জাহাজ জলের উপর ভেসে থাকে। তার কারণ কি? যখন বিশাল বড় জাহাজকে জলে নামানো হয় তখন বিশাল বড় জাহাজ প্রচুর পরিমাণে জলকে নিজের জায়গা থেকে সরিয়ে দেয়।
আর ওই যে জলকে নিজের জায়গা থেকে সরিয়ে দেবে সেই জলের ওজনও অনেক বেশি হবে। তাহলে ওজন যত বেশি হবে বাকি জলটি ওই জাহাজের উপর ঠিক তত বেশি পরিমাণ ঊর্ধ্বমুখী প্লবতা বল দেবে, এই জন্য জাহাজটি উপরে ভেসে থাকবে। কিন্তু লোহার টুকরো খুব ছোট হয়, খুব ছোট হয়, হতে পারে ভারী কিন্তু খুব ছোট হয়। তাহলে ওই লোহার বস্তুটা জলের মধ্যে যখন ফেলা হবে তখন যে জলটাকে সরাবে সেই জলের আয়তন অনেক কম, ভর অনেক কম, তাহলে ওই অপসারিত জলের ওজন অনেক কম হবে, তাই উপর দিকে কম পরিমাণ বল প্রয়োগ করবে, ওই জন্যে ডুবে যাবে। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের এটা, ঠিক আছে। তাহলে সবসময় মাথায় রাখবেন, যদি বস্তুকে তরলে ডোবানো হয় বা কোনো গ্যাসীয় পদার্থে ডোবানো হয়, বস্তুটি তখনই ভাসবে যখন, জাস্ট এক মিনিট, যদি তুমি চাও যে বস্তুটি ভাসবে, বস্তুর ভাসনের শর্ত কি? বস্তুর ভাসনের শর্ত কি? ভাসনের শর্ত একটাই, যে যদি আমাদের বস্তুর ওজন হলে এটি সমান হতে হবে, অথবা বস্তুর ওজন সমান হতে হবে অপসারিত তরলের ওজনের সঙ্গে। ক্লিয়ার? যদি বস্তুর ওজন, অর্থাৎ বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানছে, এই বলটি যদি অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান হয় তবে ভেসে থাকবে। কেন? কারণ অপসারিত তরলের ওজন যত, আশেপাশের তরল এর উপর ঠিক সেই পরিমাণ ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। যদি দুটো সমান হয় তবে বস্তুটি ভেসে থাকবে। আর যদি এমন হয় আমাদের কন্ডিশন বলছি, যদি এমন হয় যে যদি বস্তুর ওজন এটা যদি বেশি হয়ে যায় অপসারিত তরলের ওজনের তুলনায়, অপসারিত তরলের ওজনের তুলনায়, অর্থাৎ বস্তুটাকে পৃথিবী বেশি বল দিয়ে টানছে, আর বস্তুটা যে তরলটাকে নিজের জায়গা থেকে সরিয়েছে তার ওজন কম। যদি অপসারিত তরলের ওজন কম হয় তাহলে বস্তুর উপর প্রযুক্ত প্লবতা বলের মানও কম হবে। এরপর যদি প্লবতা বলের মান বস্তুর ওজনের থেকে কম হয়ে যায়, পৃথিবী বেশি বল দিয়ে টানছে, এটা নিচে ডুবে যাবে। তাহলে এই অবস্থায় বস্তু ডুবে যাবে। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি প্লবতা বল জিনিসটি কী এবং প্লবতা বল জিনিসটি কী এবং প্লবতা বল সংক্রান্ত আর্কিমিডিসের নীতি। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, হ্যাঁ কি না?